কাইনেটিক থিওরি অফ গ্যাস। অনেক বিজ্ঞানী গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন। সেখান থেকে আমরা তো দেখেছি যে ভি প্রপোর্শনাল টু 1/p পাওয়া গেছে, বয়েলস ল, ভি প্রপোর্শনাল টু টি চার্লস ল, ভি প্রপোর্শনাল টু এন অ্যাভোগাড্রোস ল, এবং সেখান থেকে কিভাবে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন অফ স্টেট পেলাম পিভি ইকুয়াল টু এনআরটি, সেটা আমরা দেখেছি। এবং এটা যে একটা আইডিয়ালাইজেশন, গ্যাস অল কন্ডিশনে এটা মেনে চলে না, সেটা আমরা দেখেছি, তাই তো? একমাত্র এটা ভ্যালিড হয় কখন? টেম্পারেচার হাই থাকলে আর প্রেশার লো থাকলে। প্রেশার লো হলে ভলিউম হাই হবে। ভলিউম হাই হলে দুটো মলিকুলের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা ইনক্রিজ করে যাবে। দূরত্বটা ইনক্রিজ করে গেলে ফোর্স ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে অ্যাট্রাকশন বা রিপালশনটা কি হবে? ফল করে যাবে। তাহলে আইডিয়াল গ্যাসের সঙ্গে রিয়েল গ্যাসের যে ডিফারেন্স, সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাস মলিকিউলস ডু নট ইন্টারাক্ট উইথ ইচ আদার, বাট রিয়েল গ্যাস মলিকিউলস অ্যাট্রাক্ট অ্যান্ড রিপেল ইচ আদার। তো দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে না, ফলে আইডিয়ালাইজেশন হয়ে যাবে, আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। আর টেম্পারেচার যদি হাই হয়, তখন এই মলিকিউলটার পাশ দিয়ে জোরে ছুটে বেরিয়ে যাবে। তার ফলে কি হবে? দুটো মলিকিউলের অ্যাট্রাক্ট করার জন্য কন্ডিশন হচ্ছে যে ডেল প্লাসের কাছে ডেল মাইনাসটাকে থাকতে হবে। কিন্তু যদি টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, এটা জোরে ঘুরতে শুরু করবে, তাহলে ডেল মাইনাসটা ডেল প্লাসের কাছে থাকবে না, ফলে অ্যাট্রাকশন হবে না। তাহলে অ্যাট্রাকশন রিপালশনটাকে আমি ভলিউম বাড়িয়ে কমিয়ে দিতে পারি, নেগলেক্ট করতে পারি, আর টেম্পারেচার বাড়িয়ে দিয়ে ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে র্যাপিডলি ফ্লাকচুয়েটিং করে আমি কমিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে? যে ফ্যাক্টর দুটোর জন্য একটা গ্যাস, রিয়েল গ্যাস, আইডিয়াল গ্যাস ইকুয়েশন অফ স্টেট মেনে চলছিল না, সেই ফ্যাক্টর দুটো অ্যাবসেন্ট হয়ে যায়, ফলে ওটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। এটাই হচ্ছে রিজন। তাহলে এই জিনিসগুলো যখন আবিষ্কার চলছে, তখন আরও একটা জিনিস কিন্তু বিজ্ঞানীদের মনে আসছে, সেটা হচ্ছে যে গ্যাস আসলে কি? হোয়াট ইজ গ্যাস? এই প্রশ্নটা আসা স্বাভাবিক না? কিন্তু গ্যাসকে কেউ দেখতেই পায় না, কিন্তু তার ধর্মগুলোকে স্টাডি করছে। গ্যাসের প্রেশার আছে, স্টাডি করা যায়, মেজার করা যায়, তার ভলিউম আছে, টেম্পারেচার আছে, এই সমস্ত প্রপার্টিগুলো কিন্তু স্টাডি হচ্ছে। কিন্তু গ্যাসটা আসলে কি? কারণ তখন মলিকিউল আবিষ্কার হয়নি। সেই জন্য বিভিন্ন বিজ্ঞানী কিন্তু এই কোয়ারিটা নিয়েছিল যে হোয়াট ইজ গ্যাস, তার উত্তর দিতে হবে। তো কয়েকজন বিউটিফুল মাইন্ড, যেমন জুল, তারও আগে অনেকে কাজ করেছে বলে এনারা পেরেছেন বলতে। জুল, তারপর ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, বোলজম্যান, এই সমস্ত বিখ্যাত কিছু ব্যক্তিত্ব কয়েকটা যুগ ধরে আলাপ আলোচনা এবং পরীক্ষা নিরীক্ষা করতে করতে একটা সেট অফ হাইপোথেসিসে ওনারা এসে উপনীত হলেন। সেইটাই হচ্ছে মডেল ফর গ্যাস। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে মডেল দেখেছিলাম। কেন দেখেছিলাম না? গ্যাস, কারণ অ্যাটম দেখা যায় না, তাই মডেল দিতে হয়েছিল। এবার যদি বলি যে অ্যাটমের কেমন মডেল হবে বল, সবাই নিজের মতো করে একটা একটা দেবে তো, কিন্তু সবারটা নেব না। বলেছিলাম যে কোনটা হবে প্যারামিটার
টু অ্যাকসেপ্ট দ্য অ্যাটমিক মডেল। বোর মডেল দিল, রাদারফোর্ড মডেল দিল, অনেকেই মডেল দেবে, কিন্তু কারটা অ্যাকসেপ্ট করব, কোন প্যারামিটারকে ধার্য করেছিলাম এটা অ্যাকসেপ্ট করার ব্যাপারে। রিডবার্গ ইকুয়েশনটা যে প্রমাণ করে দেখাতে পারবে তারটা অ্যাকসেপ্ট হবে, এবং সেটা দেখা গেল যে বোর সেটা প্রমাণ করতে পারছে, তাই তো? মনে পড়ছে? তারপর বোর মডেলটা অ্যাকসেপ্ট হলো। সেরকমই কিছু ব্যাপার এখানেও থাকবে। যে বিজ্ঞানীরা মডেল ফর গ্যাস দিলেন, গ্যাসের মডেল দিলেন, তারা দিয়ে দিলেই যে মেনে নেবো তা নয়, তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। কি প্রমাণ করে দেখাতে হবে? গ্যাসকে আমরা যখন নিয়ে এক্সপেরিমেন্ট করি তখন তারা যে বৈশিষ্ট্যগুলো দেখায় সেই বৈশিষ্ট্যগুলো দেখাতে হবে। বুঝতে পারলি? সেই বৈশিষ্ট্যগুলোকে এই থিওরি থেকে প্রমাণ করে দেখাতে হবে। যেমন অ্যাটম স্পেকট্রা দিচ্ছিল, সেই স্পেকট্রাকে রিডবার্গ ইকুয়েশন ব্যাখ্যা করছিল, সেই রিডবার্গ ইকুয়েশনকে এ এনে দিয়েছে, বোর থিওরি এনে দিয়েছে। সেরকম গ্যাস ধর প্রেসার এক্সার্ট করে, সেই প্রেসারকে যদি এই মডেলটা এনে দিতে পারে এবং তার ভ্যালু যদি এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে আমরা তখন যে মডেলটা দেওয়া হয়েছে গ্যাসের জন্য এটাকে অ্যাকসেপ্ট করবো না। যারটা মিলবে না তারটাকে রিজেক্ট করে দেবো, আর যাদেরটা মিলবে তাদেরটাকে অ্যাকসেপ্ট করবো। লজিকটা ক্লিয়ার? যে মডেলটা দেওয়া হলো সেটা কি বললাম? সেট অফ হাইপোথিসিস, অনেকগুলো স্টেটমেন্ট। 1 নম্বর হচ্ছে, এটা বইয়ে সুন্দর করে লেখা আছে, পড়বি, আমি মোটামুটি বলে দিচ্ছি, যে গ্যাস ইজ কম্পোজড অফ ইনুমারেবল নাম্বার অফ টিনি পার্টিকেলস, অসংখ্য ক্ষুদ্র পার্টিকেল, কল্ড অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, যারা একই ধরনের গ্যাসের ক্ষেত্রে সবসময় এক প্রত্যেকটা, আবার অন্য গ্যাস নিলে এটার সঙ্গে ওটা আলাদা, ইন বোথ শেপ অ্যান্ড সাইজ। অর্থাৎ যদি নাইট্রোজেন গ্যাস নিই তাহলে সেই পার্টিকেলগুলো প্রত্যেকটা সমান শেপ, সাইজ, মাস সব কিছুতে। আর যদি একবার নাইট্রোজেন নিয়ে একবার অক্সিজেন নিই তাহলে এই দুটো ডিফার করবে, প্রপার্টিগুলো, ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি ডিফার করবে। আর গ্যাসটা কি বলছে? ইট ইজ অ্যান অ্যাসেম্বলি অফ ইনুমারেবল নাম্বার অফ টিনি পার্টিকেলস কল্ড অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, যাদের নাম হচ্ছে পরমাণু বা অণু। তারপর বলছে এরা সবসময় বিরামহীন গতিতে ছুটে চলে। দে অলওয়েজ এক্সিকিউট সিজলেস মোশন, দে আর ইন অলওয়েজ সিজলেস মোশন, বিরামহীন, থামবে না। অ্যান্ড দে মুভ, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, অ্যান্ড দে মুভ, দে এক্সিকিউট সিজলেস মোশন, দে move in random direction with random velocities ranging from 0 to infinity। তাহলে কি হলো? গ্যাস মলিকিউলগুলো মুভ ইন র্যান্ডম ডিরেকশন, যে কোনো ডিরেকশনে মুভ করছে, উইথ র্যান্ডম ভেলোসিটিস, যে কোনো বেগ নিয়ে, রেঞ্জিং ফ্রম 0 to infinity, 0 to infinity যে কোনো বেগ নিয়ে গ্যাস মলিকিউলগুলো কিন্তু মুভ করছে। এই 0 to infinity কথাটা কিন্তু মানেটা বুঝতে হবে। ইনফাইনাইট মানে এই নয় যে আলোর বেগের থেকেও বেশি, এইভাবে ভাবলে কিন্তু হবে না।
ইনফাইনাইট ভেলোসিটি নিয়ে মলিকিউল মুভ করছে কথাটার মানে হচ্ছে যে সিস্টেমের ওই ভেলোসিটিটা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সেটা অ্যাচিভ করেছে কোনো একটা মলিকিউল, তখন বলা হবে ভেলোসিটিটা ইনফাইনাইট। আমার ছেলেকে হেলিকপ্টার কিনে দেওয়ার ক্ষমতা নেই, খেলনা আছে, খেলনা হেলিকপ্টার কিনে দিতে পারবো, অসংখ্য কিনে দিতে পারবো, কিন্তু সত্যিকারের হেলিকপ্টার কিনে দেওয়ার ক্ষমতা নেই। সেরকম এই ভেলোসিটিটা, যে মলিকিউলটা এই পার্টিকুলার ভেলোসিটিটা নিয়ে মুভ করছে, সেটা সিস্টেম অ্যালাউ করে না, সিস্টেমের যে এনার্জি তাতেও অ্যালাউ করবে না। তাহলে পেলো কোত্থেকে? পেলো তার কারণ সিস্টেমের মধ্যে মারপিট চলছে। অসংখ্য মলিকিউল যদি মুভ করে, র্যান্ডমলি যদি মুভ করে, তাহলে তারা প্রচুর কলিশন করবে। তাহলে এমন হতে পারে যে একটা মলিকিউলকে কোনো একটা মোমেন্টে 4-5টা মলিকিউল এসে ধাক্কা মারলো একই ডিরেকশনে, সেরকম হতেই পারে। সম্ভাবনা কম, কিন্তু হবে না তা নয়। তাহলে কি হবে? এই মলিকিউলটার বেগ আশ্চর্যজনকভাবে ইনক্রিজ করে যাবে। যে ভেলোসিটিটা ও গেইন করবে এই পার্টিকুলার কলিশনের ফলে, সেটা সিস্টেম অ্যালাউ করে না, কিন্তু এটা হবে। তাই এটাকে বলা হবে ইনফাইনাইট ভেলোসিটি। ইনফিনিটি উইথ রেসপেক্ট টু দ্য এনার্জি অফ দ্য সিস্টেম। আবার জিরো মানে কি? কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এমনভাবে চারিদিক দিয়ে ধাক্কা মারলো একটা মলিকিউলকে যে ও দাঁড়িয়ে গেল একবার, আবার পর মুহূর্তে আরেকটা মলিকিউল এসে ধাক্কা মেরে ওকে আবার স্টার্ট করে দিল, হতেই পারে। সো ভেলোসিটি ক্যান রেঞ্জ ফ্রম 0 to infinity and they are in ceaseless motion। এটা 2 নম্বর। 3 নম্বর আমরা বলতে পারি কি, যে যদি এত সংখ্যায় মলিকিউল থাকে আর ওরা যদি এত ধরনের ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে কি হবে? তাহলে দে উইল কোলাইড উইথ ইচ আদার, নিজেদের মধ্যে সংঘর্ষ হবে, অ্যান্ড দে উইল কোলাইড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার, নিজেদের মধ্যে সংঘর্ষ করবে অনেক, আর পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ করবে। They will collide with each other and also they will collide with the walls of the container, এবং এর সংখ্যা বিপুল, প্রচুর সংখ্যায় হবে। তারপর বলছে 4 নম্বর যে the collisions are elastic। কেউ কিন্তু দেখতে পাচ্ছে না মলিকিউলকে, কিন্তু এগুলো সব গেস করছে, ইন্টেলিজেন্ট গেস ওয়ার্ক বাই দ্য বিউটিফুল মাইন্ডস I have mentioned just now। Collisions are elastic, মানে before collision total kinetic energy will be equal to the total kinetic energy after collision। 5 নম্বর বলছে যে molecules are so teeny, but the atoms are so teeny, the particles that constitute the gas are so teeny that they do not attract or repel each other। এত ছোট যে তাদের কোনো ডাইমেনশন নেই, তাদের কোনো রেডিয়াস নেই, তাদের লেন্থ ব্রেথ হাইট নেই, দে আর পয়েন্ট মাসেস। এই যে পয়েন্ট এঁকেছি এর কিন্তু ডায়ামিটার আছে, তাহলে এইভাবে আঁকাটা ভুল, কিন্তু আমি আঁকবই বা কি করে? আমাকে তো একটা স্ট্রোক তো দিতেই হবে, তাতেই ওর রেডিয়াস চলে আসবে, কিন্তু আসলে গ্যাস মলিকিউলগুলো কিন্তু পয়েন্ট মাসেস। তাহলে এই পয়েন্টের যদি ডাইমেনশন না থাকে, তাহলে এর ভলিউম কত হবে? যদি লেন্থ ব্রেথ হাইট না থাকে, বা যদি স্ফেরিক্যাল হয়, তাহলে যদি রেডিয়াসটা 0 হয়, তাহলে এর ভলিউম কত হবে? একটা মলিকিউলের 0 হবে। তাহলে অনেকগুলো মলিকিউলকে যোগ করলে কি হবে ভলিউমটা, টোটাল ভলিউমটা? একটা মলিকিউলের ভলিউম যদি 0 হয়, তাহলে অনেকগুলো মলিকিউল যোগ করলে কি হবে? 0ই হবে। তাই ভলিউমটাকে ভি রাখা হয়েছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন অফ স্টেটে, কিন্তু তার জন্য মিলছে না, তার মানে এটা ভুল ধরা হয়েছিল কাইনেটিক থিওরিতে। গ্যাসের মলিকিউলগুলো কিন্তু সাইজ আছে, গ্যাসের মলিকিউলগুলো কিন্তু সাইজ আছে, এবং তারা অ্যাট্রাক্ট বা রিপেল সেই সাইজের জন্য করে। সেই কারণে এই জিনিসটা বাদ দিতে হয়েছিল, মনে পড়ছে? এটাই হচ্ছে ওই গ্যাসের যে মলিকিউলের যে ভলিউম, সেইটার কালেকশন। বুঝতে পারছিস?
অর্থাৎ এর ডাইমেনশন আছে এবং ডাইমেনশন থাকলেই তার মধ্যে ডেল মাইনাস ডেল প্লাস থাকতে পারে, বা তাদেরকে এক জায়গায় জড়ো করলে সেটা একটা ভলিউম হয়, সেটাকে ইগনোর করলে হবে না। তাহলে এটা একটা কাইনেটিক থিওরিতে ভুল ধরা হয়েছিল, যেটা পরে প্রমাণিত হয় যেটা। তারপর বলছে 6 নাম্বার বলছে অসংখ্য মলিকিউল তারা র্যান্ডমলি মুভ করছে র্যান্ডম ডিরেকশনে উইথ র্যান্ডম ভেলোসিটিজ রেঞ্জিং ফ্রম 0 to ইনফিনিটি। সেই অবস্থায় তারা নিজেদের মধ্যে ধাক্কা মারবে এবং পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে। এই পাত্রের দেওয়ালে যখন ধাক্কা মারবে তখন কি হবে, এখানে মোমেন্টামের এক্সচেঞ্জ হবে। ধর সি ভেলোসিটি নিয়ে একটা মলিকিউল দেওয়ালে ধাক্কা মারল, তার মাস হচ্ছে m। সি ভেলোসিটি নিয়ে একটা মলিকিউল যার মাস হচ্ছে m, সে কোলাইড করলো দেওয়ালে। তাহলে আমি যদি এখানে অ্যাক্সিস ফেলি, এদিকটা যদি পজিটিভ হয় তাহলে এইদিকে ধাক্কা মেরেছে, তাহলে এখানে যে মোমেন্টাম নিয়েও ধাক্কা মারলো এখানে যে মোমেন্টাম নিয়ে ধাক্কা মারলো সেটা কত হবে ভ্যালুটা? তাহলে ও মাইনাস mc নিয়ে ধাক্কা মেরেছে, মাস ইন্টু ভেলোসিটি হচ্ছে মোমেন্টাম, কিন্তু পজিটিভ ডিরেকশনের উল্টো দিকে, তাহলে মাইনাস mc। এবার ইলাস্টিক কলিশন, তাহলে ওই বেগ নিয়ে আবার রিবাউন্ড করবে ও, তাহলে পরে ভেলোসিটি কত হলো mc যখন ফিরে এলো, তাহলে পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল হচ্ছে যে mc মাইনাস mc, তাহলে 2mc। এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। মাইনাস mc নিয়ে ধাক্কা মারলো, mc নিয়ে ফেরত এলো, তাহলে পরিবর্তন কত? এই পরিবর্তনটা দেওয়ালে গিয়ে পড়লো, চেঞ্জ ইন মোমেন্টাম। এরকম অসংখ্য মলিকিউল ধাক্কা মারবে, তাদেরটা যদি যোগ করা হয় তাহলে আমি টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। এবার যদি এটা 10 সেকেন্ডে হয় তাহলে 10 দিয়ে ভাগ করে 1 সেকেন্ডে কত হবে সেটা বের করবো। দ্যাট উইল বি দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। বোঝা গেল? এত সেকেন্ডে টোটাল এতটা মোমেন্টাম ডিপোজিট করেছে, তাহলে 1 সেকেন্ডে কত করেছে সেটা ভাগ করে দিলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পাবো। ক্লিয়ার? এবার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যাজ পার নিউটন সেকেন্ড ল অফ মোশন। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে সেখান থেকে ফোর্স পেয়ে গেলাম। এবার কতটা এরিয়াতে ধাক্কাটা মেরেছে সেইটা দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি হবে? প্রেসার ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে প্রেসারের একটা সংজ্ঞা দেওয়া হলো। যখনই তুই বলবি যে দেখো গ্যাস এরকম দেখতে, তখনই তো বলবে তাহলে প্রেসার কি করে দেয়, চাপ কি করে দেয় বোঝাও। এইভাবে বোঝানো হলো যে গ্যাসের অসংখ্য অণু আছে, তারা বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন রকম ভেলোসিটি নিয়ে নিজেদের মধ্যে কোলাইড করছে এবং পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা মারছে, তার ফলে চেঞ্জ ইন মোমেন্টাম আসছে। সেটা সব মলিকুলের জন্য সব দেওয়ালে ক্যালকুলেট করে নেওয়া হলো কোনো একটা পার্টিকুলার সময়ে, সেই সময়টা দিয়ে ভাগ করে দিলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পাওয়া গেল। দ্যাট ইজ ফোর্স অ্যাজ পার নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাকে যদি ওই এরিয়াটা দিয়ে ভাগ করে দিই, দ্যাট উইল গিভ ইউ দ্য প্রেসার। তাহলে এইভাবে প্রেসারের জন্ম হচ্ছে। তাহলে প্রেসারের একটা ইনহারেন্ট ডেফিনেশন তৈরি হলো উইথ রেসপেক্ট টু কনস্টিটিউশন। গ্যাস কি দিয়ে তৈরি তার সাপেক্ষে প্রেসারের একটা সংজ্ঞা তৈরি করলো কাইনেটিক থিওরি। এখন আমি কিন্তু বিশ্বাস করিনি একে। কেন বিশ্বাস করে নিয়ে এখন কিন্তু আমাকে প্রুফ দেয়নি। যেমন বোরের থিওরিকে তখনই বিশ্বাস করেছিলাম যখন ও রিডবার্গ ইকুয়েশন প্রমাণ করতে পেরেছিল। এখানেও সেরকম এমন কিছু আমি দাবি করব যে দাবিটা পূরণ করতে পারলে তবেই আমি ওকে মেনে নেবো, তাছাড়া মানবো না। আপাতত ছোট ছোট চেকিং হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল কিছু বলছে না। এবার বলছে
টেম্পারেচার, এটা খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট। টেম্পারেচার ইজ দ্য measure of average kinetic energy of the components. একটা গ্যাসকে আমি বলছি তো অসংখ্য মলিকিউল বা অ্যাটম দিয়ে তৈরি, সেই প্রত্যেকটা যে গতিবেগ নিয়ে ছুটছে বা ভাইব্রেট করছে বা রোটেট করছে, অর্থাৎ রোটেশনাল, ট্রান্সলেশনাল এবং ভাইব্রেশনাল মোশন, রোটেশনাল, ট্রান্সলেশনাল এবং ভাইব্রেশনাল মোশন, এই সব ধরনের শক্তি তার গড় করা হবে। সেই গড়টা কিন্তু টেম্পারেচারের সঙ্গে সম্পর্ক আছে, ইকুয়াল টু নয়, সম্পর্ক আছে। অর্থাৎ মোর দ্য টেম্পারেচার মোর উইল বি দিস অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে আমি যদি একই সিস্টেম নিই, একবার 100 কেলভিনে আছে, সেই সিস্টেমটাই একবার 200 কেলভিনে আছে, পার্থক্য কি হবে? এর কম্পোনেন্ট অর্থাৎ এর মলিকিউলগুলো জোরে জোরে কাঁপছে, জোরে জোরে ছুটছে, জোরে জোরে ঘুরছে, কম্পেয়ার টু দিস সিস্টেম। আমরা যখন সাইকেল নিয়ে যাই, তখন আমাদেরকে কে বাধা দেয় যেতে? রোডের সঙ্গে টায়ারের ফ্রিকশন হবে, বল বিয়ারিং এর মধ্যে ফ্রিকশন হবে, বাতাসের সাথে ফ্রিকশন হবে। তাহলে আমি যখন যাব তখন বাতাস আমাকে বাধা দেবে, কিন্তু গ্যাসের মধ্যে অণু যখন যাবে তখন তাকে কে বাধা দেবে? একটা গ্যাস চেম্বার, সেখানে একটা অণু যখন যাচ্ছে তখন তাকে কে বাধা দেবে? দুটো ধাক্কার মাঝে, একটা ধর গ্যাস মলিকুল এখানে ধাক্কা মারলো, তারপর এখানে ধাক্কা মারলো, তারপর এখানে ধাক্কা মারলো, তারপর এখানে ধাক্কা মারলো, তারপর এখানে চলে এলো, তারপর এখানে চলে এলো। এই দুটো ধাক্কা, দুটো পরপর ধাক্কার মাঝে ওকে কে বাধা দেবে বল? কেউ বাধা দেবে না, কারণ বাধা দিলেই তো ধাক্কা হয়ে যাবে, সেটা তো আমি এখানে ধরেছি ধাক্কাটা। তাহলে দ্য পাথ ইজ ফ্রি পাথ, অর্থাৎ দুটো পরপর ধাক্কার মধ্যবর্তী যে পথটা, সেই পথটা হচ্ছে মুক্ত পথ। দ্য পাথ বিটুইন টু সাকসেসিভ কলিশনস ফর আ মলিকিউল ইন আ গ্যাস অ্যাসেম্বলি ইজ কল্ড ফ্রি পাথ। এবং এখানে ও স্ট্রেট লাইনে মুভ করে, নিউটনের ফার্স্ট লটা মেনে চলে যে আনলেস অ্যাক্টেড বাই এনি ফোর্স, আ বডি ইন মোশন continues its state of motion in a rectilinear fashion, স্ট্রেট লাইনে মুভ করবে মাঝে। এইবার এটা একটু চেক করা যাক, এই যে অনেক কথা বললো, কয়েকটা জিনিস একটু চেক করা যাক। যেমন একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট হয়েছিল, এখানে একটা পাত্রে কিছু পরিমাণ সোডিয়াম নেওয়া হয়েছে, দিয়ে এখানে একটা হিটার দিয়ে হিট দেওয়া হচ্ছে, আর এখানে একটা বেস্ট কোয়ালিটি ভ্যাকুয়াম পাম্প দিয়ে বাতাসটাকে টানা হচ্ছে। ইট ইজ কন্টিনিউ রানিং। এই প্লেটগুলো কিন্তু ঠান্ডা। যে এখানে একটা গোল চাকতির দাগ পড়েছে, আর এখানে একটা গোল চাকতির দাগ পড়েছে। এখানে চাকতিটা বড়, এখানে চাকতিটা ছোট। এবার এই বুনসেন বার্নারটা দিয়ে তলায় হিট করছি, তাতে সোডিয়ামটা উড়ে যাচ্ছে, এবং ভ্যাকুয়াম পাম্প দিয়ে টেনে নিচ্ছি, মানে কি ভিতরে প্রেশার কম আছে। ভ্যাকুয়াম পাম্প দিয়ে আমি টেনে নিচ্ছি ভিতরের ভেপারটা বা বায়ুটা, তাহলে প্রেশারটা কম থাকবে ভিতরে। প্রেশার কম থাকলে কি হয়? দুটো মলিকুলের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যাবে। প্রেশার বেশি থাকলে দুটো মলিকুল কাছে থাকবে, প্রেশার কম থাকলে দুটো মলিকুলের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এ অনেকটা জায়গা পাবে স্ট্রেট লাইনে ছোটার, অনেকটা জায়গা পাবে স্ট্রেট লাইনে ছোটার, বিফোর ইট কোলাইডস উইথ অ্যানাদার মলিকিউল।
তাতে দেখা যাচ্ছে যে এখান থেকে যদি প্রজেকশন ফেলি এখানে এরম করে, এখান থেকে যদি এখানে প্রজেকশন ফেলি এরম করে, তাহলে ঠিক গোল করে এতটা জায়গা কি হচ্ছে, গোল করে এতটা জায়গা সোডিয়ামটা ডিপোজিট করে যাচ্ছে। এখানে হিট দেওয়াতে সোডিয়ামটা সাবলাইম করলো, ভেপার হলো, আবার সোডিয়ামটা এখানে ডিপোজিট করে যাচ্ছে। আবার দেখ এইখানটা ফুটো করা আছে, চাকতির মাঝখানটা ফুটো করা আছে, ফলে এখানটাতে ঠিক এই প্রজেকশন যেটা পড়ছে, ছবিটা স্কেল দিয়ে আঁকলে ভালো হবে, এই রকম একটা এখানে সোডিয়ামের চাকতি পাওয়া যাচ্ছে, সোডিয়াম ভেপারের। আবার এখানে একটা ফুটো আছে, ফলে এখানে আবার একটা প্রজেকশন পড়ছে এই ছাদে এসে। তাহলে যদি এটা প্রেশার কম থাকলে স্ট্রেট লাইনে না মুভ করতো, তাহলে তো এরকম এই প্রজেকশনটা এইটুকু ছাদ হতো না, পুরোটা জুড়েই তো ছড়িয়ে যেত সোডিয়ামটা, তাই না? তাহলে এখান থেকে কি প্রমাণ হয় যে যে গ্যাস মলিকিউলস মুভ ইন স্ট্রেট লাইন বিটুইন টু সাকসেসিভ কলিশন, এখান থেকে প্রমাণ হলো। এরকম করে কয়েকটা থিওরিকে কিন্তু প্রমাণ করা গেছে এক্সপেরিমেন্টের মাধ্যমে, কয়েকটা থিওরি না, কয়েকটা পস্টুলেটকে। তারপর আরেকটা দেখ, পেরিনের নাম শুনেছিস? উনি একটা বিকারে জল নিয়ে তাতে পোলেন গ্রেন দিয়েছিলেন। এটা তুই নিজেও এক্সপেরিমেন্ট করতে পারবি। জবা ফুলের যে রেণুগুলো হয় সেই রেণুগুলো দিয়ে দেখবি যেগুলো দুলছে, নড়ছে। মাইক্রোস্কোপের তলায় দেখলে পরিষ্কার দেখা যাবে যে এরকম জিগজ্যাগ মোশন এক্সিকিউট করছে। তার মানে কি হচ্ছে, অসংখ্য মলিকিউল এইটাকে ধাক্কা মারছে। এবার ওই মলিকিউলগুলোর থেকে এটা একটু ভারী, সব দিকে সমানভাবে পড়ছে না ধাক্কাটা, আনব্যালেন্স ফোর্স তৈরি হচ্ছে, তার জন্য এটা ড্রিফট পাচ্ছে, যেরকম জিগজ্যাগ মোশন তৈরি করছে। তাহলে এই যে এটাকে ধাক্কা মেরে এখানে নিয়ে এলো, তার মানে নিশ্চয়ই একে অসংখ্য মলিকিউল ধাক্কা মেরেছে বলেই এটা সম্ভব হলো। তাহলে এই পোলেন গ্রেনটা নেচে বেড়াচ্ছে কেন? নিশ্চয়ই এখানে ওকে কেউ ঠিলছে বলেই তো, অনেকগুলো মলিকিউল ধাক্কা মারছে বলেই তো, যে যারা এর থেকে অনেক ছোট সাইজের। এরকম করে কয়েকটা এক্সপেরিমেন্ট দিয়ে কয়েকটা পস্টুলেটকে কিন্তু ভেরিফাই করা যায়। এবার আমি কিন্তু মানব না, কাইনেটিক থিওরি তখন মানব যদি ও আমাকে একটা অথেন্টিক প্রুফ দেয়। কি প্রুফ? একটা হচ্ছে প্রেসারের কোয়ালিটেটিভ ডেফিনেশন। অর্থাৎ গুণগত সংজ্ঞা, গুণগত সংজ্ঞা। সেটা তো একটু আগেই বোঝালাম যে মলিকিউলগুলো ধাক্কা মারবে, ধাক্কা মারলে মোমেন্টামের এক্সচেঞ্জ হবে, সেখান থেকে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা মানে ফোর্স, ফোর্সকে ইউনিট এরিয়া দিয়ে ভাগ করলে প্রেশার, সেটা হয়ে গেল। সেটা দিয়ে দিল কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতীয় তত্ত্ব, সেটা দিয়ে দিল। তারপরেই চাইবো আমি, চাওয়ার আমার শেষ নেই, তারপরেই চাইবো কোয়ান্টিটেটিভ, কঠিন বানান। অর্থাৎ আমি চাই ফর্মুলা দাও আমাকে, যে ফর্মুলা দিয়ে আমি মেজার করতে পারবো। এইটা দেওয়ার পর তখন বলছি যে তুমি তো বলছো যে গ্যাস মলিকিউলগুলো এই ছোটাছুটি করে, এই এদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, টেম্পারেচার, এই ধাক্কা মারলে প্রেশার হয়, প্রেশারের কোয়ালিটি ডেফিনিশন দিলে, কোয়ান্টিটি ডেফিনিশনও দিলে, এখনো দিই নাই, দেবো। তাহলে গ্যাস তো পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে, যদি এদের মধ্যে অ্যাট্রাকশন আর রিপালশনটা না ধরি। আর কাইনেটিক থিওরি অফ গ্যাস ধরেও নি। কাইনেটিক থিওরি অফ গ্যাস প্রথমে গ্যাসের অ্যাট্রাকশন আর রিপালশনকে ইগনোর করেছিল। তাহলে তুমি যে প্রেশারের যে ডেফিনেশনটা দেবে সেখান থেকে তোমার এটা চলে আসা উচিত, কারণ গ্যাস এটা মেনে চলবে যদি তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ না থাকে। তাহলে তুমি যে প্রেশারের যে কোয়ান্টিটেটিভ ডেফিনেশন দেবে সেখান থেকে তোমাকে পিভি ইকুয়াল টু এনআরটি এনে দেখাতে হবে, তবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করব, তাছাড়া অ্যাকসেপ্ট করব না।
কারণ জনতা জনার্দন, তার প্রশ্ন করার অধিকার আছে।